যেসব আজগুবি এবং পরস্পর বিরোধী কাণ্ড আমাদের ক্রিকেটে ঘটে, তারপরেও এই দেশের ক্রিকেট চলে কী করে? নিশ্চয়ই স্রষ্টা আছেন। স্রষ্টা চান এই দেশে ক্রিকেট চলুক এবং এই দেশের যে বিশাল সংখ্যক আবেগী মানুষ, এদের জন্য কিছু একটা থাকুক। এই জন্য আসলে ক্রিকেটটা চলে। নতুবা রেগুলার আমরা যেরকম ফানি এবং আজগুবি ঘটনা ঘটাই, তাতে আসলে ক্রিকেট চলার কথা না। তো এবারের ফানটা কোথায় খুঁজে পেলাম দেখেন, গত পরশুদিন আমাদের বিসিবি বোর্ড সভা হয়েছে। সেই বোর্ড সভা শেষে প্রেস ব্রিফ করছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ফাহিম ভাই। ফাহিম ভাই সেইখানে বলছেন যে মুশফিক এবং রিয়াদের ভবিষ্যৎ তারা বিবেচনা করতেছেন, যে তারা আদৌ আর খেলবেন কি না বা প্ল্যানিং কি, এগুলো নিয়ে তাদের সঙ্গে বসবেন। এই কথা যখন বোর্ড বলে, বোঝা যায় যে এই দুজনের বিদায়ের সময় একদম কাছে চলে আসছে বলে বোর্ড তাদের সঙ্গে বসতে চাচ্ছে। ইভেন ফাহিম ভাই ওখানে বিস্তারিত করে বলছেন যে কেন আসলে তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন আর করা সম্ভব না। ফাইন, খুবই ভালো কথা। এরপরে ওই বোর্ড সভায় কিন্তু আমাদের নতুন চুক্তি কারা পেতে যাচ্ছে, কেন্দ্রীয় চুক্তি, যেটা থেকে আমাদের ন্যাশনাল ক্রিকেটারদের স্যালারি দেওয়া হয় এবং খুব উচ্চ মানের স্যালারি দেওয়া হয়, সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেটা মোটামুটি চূড়ান্ত হয়েছে যে নতুন চুক্তিতে কারা কারা থাকবে। সেই চুক্তির বিস্তারিত এখনও প্রকাশ্যে আসে নাই, কিন্তু আজকে সকালেই ডেইলি সান, মানে যে জুবাইরের কথা আপনাদের বলি, জুবাইর যদিও দেশে নাই, রিপোর্টটা জুবাইর করছে কিনা আমি জানি না, ডেইলি সান একদম চুক্তির পুরো লিস্ট ছাপায় দিছে। সেইখানে আমরা দেখতেছি এ ক্যাটাগরিতে মুশফিকুর রহিম এবং বি ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ রিয়াদ আছে। এখন এই আজগুবি ঘটনা যাদের নিয়ে আপনি প্ল্যান করতেছেন যে তারা আর আদৌ থাকবে কিনা, এক মাসও ন্যাশনাল টিমে খেলবে কিনা আপনারা জানেন না, সেই লোকটা আপনি এক বছরের চুক্তি অফার করে বসে আছেন। কি আজব সব ঘটনা। তো সেই জিনিসটা একটু বিস্তারিত বলি আসলে, যে মজাটা কোন জায়গায় হচ্ছে। দেখেন, কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটা কি, এই ব্যাপারটা আসলে আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। কেন্দ্রীয় চুক্তি কোনো দেশ অনেক বড় অফার করে, যেমন ইন্ডিয়ার ক্ষেত্রে সম্ভবত ওদের কেন্দ্রীয় চুক্তির মেম্বার সংখ্যা 40-50-এর উপরে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এরা কেন্দ্রীয় চুক্তিতে অনেক বেশি খেলোয়াড় রাখে। হ্যাঁ, ঠিক আছে যে ওসব বোর্ডের সামর্থ্যও আমাদের চেয়ে বেশি, আবার ওদের ওখানে পটেনশিয়াল ক্রিকেটার, মানে সর্বোচ্চ লেভেলে পারপাস সার্ভ করবে এরকম ক্রিকেটারও বেশি। কারণ ওদের 3 ফরম্যাটে প্রায় 3টা সেট আপ খেলে, এর সঙ্গে রেস্ট দেওয়া লাগে প্রচুর ক্রিকেটারকে। বিরাট কোহলি বা রোহিত শর্মা তো সব টুর্নামেন্ট খেলেন না, ফলে ওদের বিকল্প খেলোয়াড় অনেককে বেতন দিতে হয়। কিন্তু আমাদের এখানে কখনোই এটা 20-25 জনের উপরে যায় না। এখন এই যে কেন্দ্রীয় চুক্তিতে যে 20-25 জন থাকে, তাদের ক্ষেত্রে যেটা বিবেচনা করে বোর্ড, যে আগামী 1 বছর অতি নিশ্চিতভাবে আমাকে সার্ভিস দিতে পারবে এমন লোককে নেওয়া হবে চুক্তিতে। সব বোর্ডের প্রথম বিবেচনা হচ্ছে এটা, যে 1 বছরের জন্য তো চুক্তি অফার করা হয়, এই 1 বছর তাকে বেতন দিতেই হবে। সে যদি অসুস্থ হয়, ইনজুরিতে বসে থাকে, শুয়ে থাকে, হারায় যায়, তারপরেও আপনার তাকে বেতন দিতে হবে। যেমন সাকিব আল হাসান লাস্ট কয়েক মাস বাংলাদেশের খেলতে পারে নাই, স্টিল সাকিবের কিন্তু বড় অঙ্কের একটা টাকা ক্রিকেট বোর্ডে জমে রয়েছে, কারণ সে খেলতে পারে নাই কিন্তু চুক্তিতে তো ছিল। ফলে চুক্তির শেষ কয় মাসের টাকা, মনে হয় শেষ 6 মাসের টাকা তার পাওনা হয়ে গেছে। পরিস্থিতি যাই হোক, আপনাকে এই টাকা দিতে হবে। সেক্ষেত্রে বোর্ডের খুব কড়া বিবেচনাটা কি, কড়া বিবেচনা হচ্ছে আগামী 1 বছর কারা আমারে অবশ্যই সার্ভিস দিবে। এর মধ্যে যদি কিন্তু যার ক্ষেত্রে আছে তাকে কোনোভাবে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখা হয় না। কিন্তু আমরা কি দেখলাম, একাধারে ফাহিম ভাই বলতেছেন যে এই দুজনের ভবিষ্যৎ অনিশ্চিত। এবং তারা কি ভাবতেছে এটা প্রথমে তারা শুনবেন। ক্রিকেট অফ চেয়ারম্যান হিসেবে তাকে এটাই করতে হবে, যে যাদের ভবিষ্যৎ একদমই অনিশ্চিত তাদের সঙ্গে বসতে হবে, যে বাবা তোমার প্ল্যান কি, তুমি আর কতদিন খেলবা, সেটা জানার পরে। এবং ফাহিম ভাই সেখানে একদম যেটা বলা উচিত সেটাই বলছেন, যে খেলোয়াড়রা, তাদের তো একটা বিরাট অবদান আছে বাংলাদেশের ক্রিকেটের প্রতি। এবং সেটা তো আমি কথায় কথায় উঠতে বসতে, আমার ধারণা বাংলাদেশে এখন যে কারো চেয়ে আমি বেশিবার বলি, যে এই যে 5 জন ক্রিকেটারের নাম আমরা একসঙ্গে বলি, এরা ছিল বলে আমরা একটা স্তর থেকে আরেকটা স্তরে আসছি। আমি তামিমের মতো বলি না যে আমরা যে কোনো ট্রফির চেয়ে বড় কিছু জিতছি, অতটাও কলিজা জেতাটারে আমি বড় করে দেখি না, কিন্তু জিতছি। আমরা একটা স্তর থেকে আরেক স্তরে যাওয়াটা জিতছে, সেইখানে এদের প্রত্যেকের অবদান আছে। কেউ একটা ইট এনে দিছে, কেউ সিমেন্ট এনে দিছে, কিন্তু দেয়াল একটা তৈরি হয়েছে, ভিত্তি একটা তৈরি হয়েছে। এই ভিত্তির উপরে আমাদের দালান করতে হবে, সেই কৃতিত্বটা তো আমরা তাদের দিচ্ছি। ফাহিম ভাই দিচ্ছেন, তারপর আবার ফাহিম ভাই বলছেন কি কোথাও না কোথাও থামতে হয়, কারণ একটা সময় তো শেষ হয়ে আসে, একটা সময় তো বয়স আপনার কাছ থেকে সব কেড়ে নিতে শুরু করে। সচিন টেন্ডুলকার অবসর নিচ্ছেন, ওয়াসিম আকরাম অবসর নিচ্ছেন, আর আমরা কে? আমাদের তো অবসর নিতেই হবে। এখন কথা হচ্ছে, আগেও যেটা বলছি, অবসর নেওয়া বা না নেওয়া এটা খেলোয়াড়ের হাতে।
কিন্তু তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট অফার করা হবে কিনা, মানে যারা নিয়ে আপনি দুশ্চিন্তায় আছেন যে আর এক ম্যাচও খেলতে পারবে কিনা, তারে নেক্সট 12 মাসে সেন্ট্রাল কন্ট্রাক্ট অফার করা হবে কিনা, এটা তো আপনার হাতে। কোন বিবেচনায়, মানে ঠিক কোন বিবেচনায় মুশফিক আর রিয়াদকে নিয়ে আলাদা আলাদা যদি বলি, প্রথমে আসেন রিয়াদের কথা। রিয়াদ টেস্ট এবং টি-20 থেকে বিদায় বলে দিছে, একদম অফিসিয়ালি সেই দুটা থেকে অবসর নিচ্ছে। এবং সে খুব সৌভাগ্যবান বাংলাদেশের যে অলরেডি দুটো ফরম্যাট থেকে খেলার মধ্যে অবসর নিচ্ছে। জিম্বাবুয়েতে বসে টেস্ট থেকে অবসর নিয়েছে। আমি বিশ্বাস করি রিয়াদের এখনও টেস্ট খেলা উচিত ছিল, সেটা আলাদা আলোচনা। আবার টি-20তে সে অবসর নিয়ে নিচ্ছে পাকিস্তানে বসে। ফলে তার সামনে থাকে শুধু ওয়ান ডেতে সে আদৌ চলবে কিনা সেটা খোদ ফাহিম ভাই বলছেন। তার মানে ওয়ান ডে অনিশ্চিত। এখন এই একটা ফরম্যাটের জন্য তাকে যে আপনি এ ক্যাটাগরির বেতন অফার করতেছেন, এটা ঠিক মানে বিবেচনাটা কোথায়? এবং সেই ফরম্যাটটা সে আদৌ খেলতে পারবে কি না, বা সে অবসর নিতে চায় কি না। আমরা শুনতেছি যে জিম্বাবুয়ে আসতেছে, জিম্বাবুয়ের বিপক্ষে খেলে দুজনই অবসর নিয়ে নেবে, এরকম একটা অবস্থায় আপনি তারা 1 বছরের সেন্ট্রাল কন্ট্রাক্ট অফার করতে যাচ্ছেন। মানে এখানে তার রোলটা কী হবে? বাকি 11 মাস সে কী করে সার্ভ করবে? সে তো বিসিবির কর্মী হয়ে গেল 1 বছরের জন্য, বাকি 11 মাস তারা দিয়ে আপনি কী করাবেন? নাকি এখনই তারা কোচ বানায় দিতে চান? কত বড় আজগুবি ডিসিশন। এবার আসেন মুশফিকের ক্ষেত্রে। হ্যাঁ, মুশফিক হয়তো এই পুরো বছরটাই টেস্ট খেলবে, এটা মোটামুটি বোঝা যায় যে মুশফিকের এখনও টেস্টে অ্যাবিলিটি আছে। সে লাস্ট পাকিস্তান ট্যুরেও প্রায় ডাবল সেঞ্চুরি মারে ফেলছিল। স্টিল এরকম আউটগোয়িং ক্রিকেটারকে কেউ 1 বছরের চুক্তি অফার করে না, এবং সেটাও এ ক্যাটাগরির চুক্তি অফার করে না। মুশফিক ওয়ান ডেতে আর চলবে না, এবারটা বোর্ডও আমার চেয়ে ভালো বোঝেন। টি-20তে তো সে চলতেছেই না, তাহলে তাকে আপনি 1 বছরের জন্য এই ক্যাটাগরির চুক্তি কীভাবে অফার করেন? সে 1 বছর টেস্ট খেলতে পারবে, এটা কি আপনি নিশ্চিত? শুধু টেস্ট খেলে এরকম ক্রিকেটারকে তো আমরা চুক্তি অফার করি, তাইজুলকে করি, মুমিনুলকে করি, এরকম তো অনেকেই আছে যাদেরকে করি, পৃথিবীর সবাই করে। তো আমরা যদি ধরে নেই যে মুশফিক নিশ্চিতভাবে আরও 1 বছর টেস্ট খেলবে, তাহলে অফার করা যেতে পারে। কিন্তু এটাকে আমরা নিশ্চিত? মুশফিক যে বয়সের দাঁড়ায় আছে এবং বিভিন্ন ফরম্যাটে সে যেভাবে আউট হচ্ছে, পরিষ্কার বলে দিচ্ছে হি ইজ আউট অফ ফর্ম, এবং সে তার শেষ প্রান্তে চলে আসছে। একটা খেলোয়াড়ের শেষ প্রান্ত দেখলে বোঝা যায়। হ্যাঁ, আমাকে ভুল প্রমাণ করে মুশফিক এখান থেকে আবার টেস্টে খুব ভালো করতে পারে। এই যে 2 দিন আগে বলতেছিলাম যে বিরাট কোহলি এখান থেকে আবার নতুন করে 3-4 বছরের জন্য ফর্মে চলে আসতে পারে, যেটা আমরা সচিন টেন্ডুলকারের ক্ষেত্রে দেখছি। গ্রেটদের ক্ষেত্রে এটা হয়। মুশফিক আমাদের দেশের বিবেচনায় গ্রেট না বললেও টপ লেভেল ক্রিকেটার তো বটেই। ফলে আমরা ভাবতে পারি যে এরকমও হইতে পারে যে মুশফিক আরও 2 বছর টেস্টে সার্ভিস দিল, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু এই অনিশ্চয়তার মধ্যে আপনি তাকে এ ক্যাটাগরির চুক্তি অফার করতে পারেন? রিয়াদেরটা তো পুরো আজগুবি। রিয়াদের ব্যাপারটা আমি বুঝতেছি না যে তাকে কেন তাকে আদৌ চুক্তি অফার করা হবে। মুশফিকেরটাও আমি খুবই বিরক্তির সঙ্গে বোঝার চেষ্টা করতেছি। কারণ এতে কি হয়, আপনার তো টোটাল স্লট সীমিত। আপনি তো ইন্ডিয়া ক্রিকেট বোর্ড না, আপনি তো 40-45 জনকে কন্ট্রাক্ট অফার করতে পারতেছেন না। সেক্ষেত্রে বাচ্চারা বাইরে রয়ে যাচ্ছে, যাদের অ্যাকচুয়ালি এখন বেতনটা দরকার। মানে আপনি যদি মানবিক জায়গা থেকেও দেখেন, এত বছর পর আসা মুশফিক রিয়াদের দিকে মানবিক কারণেও ফিরে তাকানোর দরকার নাই যে তাদেরকে চুক্তি দিলে ওরা পেটে ভাতে বাঁচবে। অলরেডি ওরা যে অবস্থায় আছে, উপরওয়ালা ওদেরকে যে জায়গায় রাখছেন, ওরা এইসব চুক্তি ফুক্তি বাদেও বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবে। কিন্তু এখন আমাদের তরুণ বেশ কয়েকটা ক্রিকেটার ওয়েট করতেছে, যাদের এই মুহূর্তে একটা কন্ট্রাক্ট পাইলে ওরা বেঁচে যায় এবং ওদের কাছ থেকে আরও বেটার পারফরমেন্স পাইতে পারি আমরা। প্রথমত আমি বলবো যে ক্ষেত্রে সবচেয়ে বড় বঞ্চিত হয়েছে শামীম হোসেন পাটোয়ারি। আপনার টি-20 সেট আপে অলরেডি ফিক্সড। সে গত যে কয়টা টি-20 খেলছে, সে বুঝাই দিচ্ছে এই ফরম্যাটের জন্য সে কতটা জরুরি। ফলে শামীম হোসেন পাটোয়ারির নিচের দিকে কোনো ক্যাটাগরিতে একদম শুধু টি-20 কারণেই থাকা উচিত ছিল। মানে অলরেডি যে ফরম্যাটে সে ফিক্সড, সেই ফরম্যাটের কারণেই থাকা উচিত ছিল। শামীম পাটোয়ারি এমন না যে আইপিএল বিপিএল নানা রকম থেকে প্রচুর আয় করতেছে। ফলে এই জুনিয়র ক্রিকেটাররা আপনি যদি এই ডি ক্যাটাগরি বা এরকম কোনো ক্যাটাগরিতে রাখতেন, এটার জন্য খুব উপকারী হতো এবং ওর কাছ থেকে আপনি আরও গ্যারান্টেড পারফরমেন্স পেতেন, কারণ ওর টাকা নিয়ে দুশ্চিন্তা কমে যেত। সেই জায়গাটায় আপনি 2 জন সিনিয়র ক্রিকেটারকে বসায় রাখলেন, যারা বসে বসে বেতন নেবে, অথচ শামীম আপনারা পারফর্ম করে বেতন নেবে। শামীমরে আপনি চুক্তিতে রাখতে পারেন নাই, যে প্রস্তাবটা আমরা দেখতেছি। এরপরে আগে আমরা দেখতাম যে যখন হচ্ছে মূল ক্যাটাগরির মধ্যে নেওয়া যায় না, কিন্তু পোটেনশিয়াল এবং সম্ভবত আগামী বছরটা আমাদেরকে ভালো সার্ভিস দেবে, এই সম্ভবত শব্দটার উপরে ভিত্তি করে 2-3 জন অতি জুনিয়র ক্রিকেটারকেও চুক্তিতে রাখা হতো, এবং সেটা ক্যাটাগরির নাম ছিল রুকি। এই রুকি ক্যাটাগরিটা এবার আদৌ রাখা হয় নাই।
এটাও খুব দুঃখজনক ব্যাপার। রুকি ক্যাটাগরি রাখা উচিত ছিল এবং সেখানে কাকে কাকে রাখা উচিত ছিল সেটাও আমি আপনাকে বলে দিতে পারি। রুকি ক্যাটাগরিতে অবশ্যই এই যে ইয়েকে রাখা উচিত ছিল, ইমন পারভেজ ছেলেটাকে। এছাড়াও চাইলে সাইফ সহ আরও 2-3 জন খেলোয়াড় রুকিতে রাখা যেত। রুকিতে তো খুব বেশি বেতন দেওয়া হয় না, ওপরের দিকে যেমন 3-4 লাখ টাকা করে দেওয়া হয়, রুকির ওদের 30,000 40,000, কোনো কোনো ক্ষেত্রে আরও কম এরকম একটা বেতন দেওয়া হয়। এটা অনেকটা উৎসাহ দেওয়ার মতো যে তুমি মাস গেলে 25,000 টাকা বিসিবি থেকে পাবা, বাড়তি অন্যান্য যেগুলো ম্যাচপি ট্যাচপি সেগুলো তো পাবাই, কিন্তু তুমি বিসিবির একটা নজরে আসো। এটা ওরা একটা আশ্বস্ত করা, একই সঙ্গে কিছু টাকা দেওয়া। এই আশ্বস্ত করার জায়গা থেকে কেন বিসিবি সরে আসলো? তরুণ ক্রিকেটারদের তো আপনার কিছু দিতে হবে, যে ভরসায় তারা সামনে আগাবে, সেই জিনিসটাও আপনারা বন্ধ করে দিচ্ছেন। এখানে কয়েনের আরেকটা সাইড আছে, সেটা হচ্ছে যে আমরা তো শুধু বিসিবির কথা বলতেছি বা ক্রিকেট অফিসের কথা বলতেছি, তাদের কাজটা তারা ভুল করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোনো যুক্তি দিয়ে আমাকে এটা বোঝানো সম্ভব না যে এটা তারা একটা সঠিক ডিসিশন নিচ্ছে। কিন্তু আদার সাইডটাও আপনাকে একটা জিনিস দেখতে হবে যে যে দুজন ক্রিকেটারকে নিয়ে এই আলোচনাটা করতেছি তারা বাংলাদেশের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার, এখন যারা প্লেয়িং ক্রিকেটার আছেন তাদের মধ্যে, তাদেরও একটা রোল থাকা উচিত। সেটা হচ্ছে আগাম ক্রিকেট বোর্ডকে নিজেদের সম্পর্কে ধারণা দেওয়া। আজকে অলরেডি মার্চ মাস শুরু হয়ে গেছে, দুজন ক্রিকেটারই গত ডিসেম্বর থেকেই জানেন যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যেহেতু বোর্ড একটু টালমাটাল অবস্থায় আছে, নেক্সট ইয়ারের কন্ট্রাক্ট হয়তো ডিক্লেয়ার করতে একটু দেরি হবে, মার্চ এপ্রিল চলে আসবে। তার আগেই তাদের উচিত ছিল যে নিজেদের অবস্থানটা পরিষ্কার করা। এক্ষেত্রে আমরা কিন্তু তামিম ইকবালকে খুব ভালো একটা উদাহরণ হিসাবে নিতে পারি। গত বছর প্রায় একই রকম পরিস্থিতিতে তামিম ছিলেন, বরং আমি বলবো এর চেয়ে অনেক ভালো অবস্থায় ছিলেন। তামিম অনায়াসে চাইলে 2024-এর চুক্তিতে থাকতে পারতেন, কারণ 2024-এ তো ওই কিছু বিতর্কিত ঘটনা বাদ দিলে তামিমের ওয়ান ডে অ্যাটলিস্ট খেলা উচিত ছিল। টেস্টেও আমি মনে করি তামিমের কন্টিনিউ করা উচিত ছিল এবং সেটা আমি মনে করি যে এখনও উচিত, যদি তার ফিটনেস লেভেল নিয়ে তিনি কাজ করতেন। এখন তো আমি মনে করছি আমি খেলবো না, ফলে ফিটনেসের কোনো বালাই নেই। তারপরেও আমরা দেখছি যে এই বিপিএল এবং ওই যে এনসিএল টি20 এটা উপলক্ষে তামিম যখনই ফিটনেস নিয়ে কাজ করছে শেপে আসছে। এনসিএল টি20তে সে কিন্তু একদম শেপে ছিল না, এরপরে কাজ করছে বিপিএলে আমরা দেখছি সে কিন্তু বেশ কিছু ভালো ইনিংস খেলছে। তারপরে এই যে শুরু হলো, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হলো, আমি নিশ্চিত এখানেও সে রান পাবে। ফলে জোর করে খেলা ব্যাপারটা যদি আমরা বলি এইভাবে, তাহলে তামিমের জোর করে 2024 খেলতে হতো না। 2024-এ সে জাতীয় দলে খুব রেগুলার খেলতে পারত, ফলে তার অবশ্যই চুক্তি প্রাপ্য ছিল। তামিমকে নিয়ে তো তখন এতটা অনিশ্চয়তা ছিল না 2024-এর শুরুর দিকে। আপনি একটু 2024-এর একদম জানুয়ারিতে গিয়ে ভাবেন, জানুয়ারিতে তো নিশ্চয়ই লিস্টটা তৈরি হয়েছে, হওয়া তো উচিত আসলে 2023-এর ডিসেম্বরে। তো 2023-এর ডিসেম্বরে যদি লিস্টটা ক্রিকেট অফিস তৈরি করে, সে সময় তো আসলে তামিমকে নিয়ে সন্দেহ থাকার কথা না যে 2024 তামিম খেলবে কি না। তামিম তো অবশ্যই খেলতে হবে, 2024 টেস্ট খেলবে, ওয়ান ডে খেলবে। কিন্তু তামিম কী করলো, 2024 কন্ট্রাক্ট ডিক্লিয়ারের আগে বা ওইটা নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই তামিম ক্রিকেট বোর্ডকে বললো আমাকে সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখবেন না। এখানে তার যুক্তিটা যেটা ছিল, যে বিভিন্ন মিডিয়াতে পড়ে যেটা দেখছিলাম, সে বলছিল যে আমি অনিশ্চিত, আমি খেলতে চাই কিন্তু আমি নিশ্চিত না যে পুরো বছরটা ন্যাশনাল টিমকে সার্ভিস দিতে পারবো কিনা। এরকম একটা সময় আমার মনে হয়েছে যে আমার আসলে একটা জায়গা অকুপাই করে রাখা উচিত না, বরং এই জায়গায় একটা তরুণ ক্রিকেটার যদি আসে কন্ট্রাক্টে, সে বেনিফিশিয়ারি হবে এবং তার জন্য এটা খুব উপকারী হবে। ওই যেটা আগেও বলছি যে ভাই এরা যে লেভেলে চলে গেছে, মানে এটা ঠিক যে বিরাট কোহলি বা টেন্ডুলকারের সঙ্গে যদি আপনি তুলনা করেন, এদের আয় তেমন কিচ্ছু না। আমাদের সাকিব ছাড়া বাকি কেউ ইন্টারন্যাশনাল লেভেলে আয় করে না, এটা সত্যি। এবং আমাদের এখানে তো স্পন্সরদের অত টাকা নাই যে তারা প্রচুর টাকা ইনভেস্ট করবে, মার্কেট ছোট, এখনও পর্যন্ত বিসিবি মার্কেটটা ঠিকমতো এক্সপ্লোর করতে পারে নাই, ফলে স্পন্সররাও অত টাকা দেয় না যতটা বিরাট কোহলিরা পেয়ে থাকেন। ফলে এটা সত্যি যে আমাদের ক্রিকেটারদের প্রচুর টাকা না, প্রচুর টাকা না, সাকিব বাদে কারোর প্রচুর টাকা না, তারপরেও তাদের পেট চলা নিয়ে দুশ্চিন্তা নাই। কিন্তু জুনিয়র ক্রিকেটার যারা, ওদের তো পেট চলা নিয়ে দুশ্চিন্তা আছে। ঠিক এই মানবিক জায়গা থেকে তামিম নিজেরা সরায় নিয়েছিল গত বছরই। ফলে উদাহরণটা একদম আমাদের চোখের সামনে টাটকা আছে। এছাড়া বিভিন্ন দেশে আমরা দেখছি টপ ক্রিকেটার যখন দেখে যে নিজের শেষ দিকে চলে আসছে, সে নিজেও শিওর না যে কয় বছর সার্ভিস দিতে পারবে, তখন সে বোর্ডকে জানায় দেয় যে আমি পারলে সার্ভিস দিব, ঠিক আছে, আমি এখনই রিটায়ার করতেছি না, কিন্তু আমার সেন্ট্রাল কন্ট্রাক্টে রাখেন না, কারণ এই টাকাটা আমার জন্য এখন আমি ডিজার্ভিং না, আমি পারবো কিনা আমি তো জানি না।
এই জায়গাটাই হচ্ছে একজন সিনিয়র ক্রিকেটারের দায়িত্ব। এবং এরকম ডিক্লেয়ার করার পরে ৩-৪ বছর খেলে যাওয়ার নজির কিন্তু আছে পৃথিবীতে। আপনি বিভিন্ন দেশে, আমার এই মুহূর্তে নামগুলো মাথায় আসতেছে না, আমি সম্ভবত এরকম একটা ফিচার ইন্ডিয়ান কোন ক্রিকেটারকে নিয়ে করছিলাম, সে নিজেকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরায় নেওয়ার পরেও ৩-৪ বছর ন্যাশনাল টিমে খেলে গেছে। এরকম নজির আপনি পাবেন, এটা খুবই স্বাভাবিক। ভাই এটা তো হবেই, একটা সময় আপনার মনে হবে যে আমি অনিশ্চিত। ওই যে টেন্ডুলকার যেটা বলতেন যে ৩০ যখনই আপনি পার হয়ে যাবেন তখন আপনি জানেন না যে ঠিক কোন দিনটা সেই দিনটা। ওইটা হচ্ছে ওই ফাইন মর্নিংয়ে আপনি বুঝবেন, যেদিন আপনার উঠে সকালে মনে হবে যে না আজকে আর বুটটা পরতে ইচ্ছা করতেছে না, আজকে মাঠে যেতে ইচ্ছা করতেছে না, ওই হচ্ছে সেই দিনটা। তাতে আগের দিন আপনি যদি ডাবল সেঞ্চুরি মেরে আসেন, ওই দিনই ডিসিশন নিয়ে নিতে হবে যে না আর খেলবো না। এখন সেই ডিসিশনটা তো সবসময় বোঝা যায় না, এই জন্য সিনিয়র ক্রিকেটাররা যেটা করেন ওই রকম একটা মোমেন্টে আসলে, সেটা ৩০ পার হলেই না, ওরকম একটা মোমেন্টে আসলে নিজেদেরকে সরায় না। ওই সেই জিনিসটা তো আমরা রিয়াদ বা মুশফিকের মধ্যে দেখলাম না। হ্যাঁ, তারা হয়তো এখন বোর্ড বলছে তাদের সঙ্গে প্ল্যানিং মিটিং হবে, সেখানে হয়তো তাদের প্ল্যানিংটা জানাবে। কিন্তু আমি মনে করি এটা তাদের যেচে করা উচিত ছিল। বোর্ড যেটা করছে আবারও বলি সেটা খারাপ। একই সঙ্গে তাদের দিক থেকেও এই ইনিশিয়েটিভটা আমি দেখতে চাইতাম, মানে আমি এই মহত্বটা খেলোয়াড়দের ভিতরে দেখতে চাই যে নিজের জাজ করে বোর্ডকে স্বাধীনতা দেওয়া, যে ভাই আমার টাকাটা আমার দরকার নাই, একটা জুনিয়র ক্রিকেটারে নেন। গত বছর কিন্তু তামিমের সেই জায়গাটায় হৃদয় প্রথম কন্ট্যাক্ট পাইছিল, তামিম সরে না গেলে হৃদয় কন্ট্যাক্ট পেত না। এবার যদি রিয়াদ মুশফিক সরে যেত তাহলে শামীম ইমন এরা কন্ট্যাক্ট পেত। এই জায়গাটা হচ্ছে ব্যাপার। একটা হচ্ছে বোর্ডের কাজটা একটা অযৌক্তিকতা, আরেকটা হচ্ছে আমাদের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কি তাহলে একটু মানবিকতারও বোধ কমে যাচ্ছে, যে জিনিসটা আমরা তামিমের মধ্যে দেখি সে জিনিসটা বাকিদের মধ্যে দেখি না কেন। যাই হোক, অনেক কথা বললাম, স্রষ্টা আছেন বলেই ক্রিকেট চলে, তা নাহলে এত আজগুবি সব সিদ্ধান্ত নেওয়ার পরেও দেখবেন ক্রিকেট ঠিকই চলতেছে। এবং কেমনি কী করে এই চুক্তিটাই শেষ পর্যন্ত বাস্তব হবে, যেটার আসলে কোনো বাস্তবতা নাই। তো সবাই ভালো থাকবেন, দেখি শেষ পর্যন্ত বিসিবি সত্যি সত্যি কোন চুক্তিটা সামনে আনে।